সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আজকে যমুনা টেলিভিশনের সেটে আমরা তিনজন এমন নারীকে পেয়েছি যাদের সঙ্গে কথা বলে আমি নিজে তো আলোকিত হবই, আমার ধারণা সেটের সামনে যারা বসা আছেন তারাও অনেক ধরনের তথ্য পাবেন, নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। আজকে আমরা সেটে পেয়েছি, আমাদের সঙ্গে আছেন ইউনিলিভার বাংলাদেশের হিউম্যান রিসোর্স ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির, আমাদের সঙ্গে জাতীয় ফুটবল ও হ্যান্ডবল দলের সাবেক অধিনায়ক ডালিয়া আক্তার আছেন, তিনি এখন হ্যান্ডবল দলের বর্তমান কোচ। সঙ্গে আছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির সদস্য অধ্যাপক ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস। অধ্যাপক ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস, নারীর প্রতি বৈষম্য বিলোপের জন্য তো সংগ্রামটা বহুদিনের। বৈষম্য কি বিলোপ হবে বা আদৌ আশা করা যায়? বিলোপ কি হলো না বৈষম্য বাড়লো? ধন্যবাদ। আমাকে যারা শুনতে পাচ্ছেন, দর্শক শ্রোতা এবং বিশ্বের যে যেখান থেকে শুনতে পাচ্ছেন তাকে নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। বৈষম্য দূর যদি হয়েই যেত তাহলে হয়তো আমাদের পত্র পত্রিকায় নারী আর এই ধরনের বিভৎস নারীর প্রতি সহিংসতার চিত্র আমরা দেখতে পেতাম না। শুধু সেটা বাংলাদেশে না, সারা বিশ্বে একই রূপ আছে। ভোটিং রাইটস নিয়ে, পলিটিক্যাল রাইটস নিয়ে, ফিজিক্যাল অটোনমি নিয়ে আমাদেরকে হয়তো কথা বলতে হতো না। নারী দিবস পালন যখন শুরু হয়েছিল, যে সমস্ত অধিকারের জন্য হয়েছিল, কথা বলার অধিকার, যে কোনো ডিসক্রিমিনেশনের এগেনস্টে যে সমস্ত অধিকার, সে সব কিছু কিন্তু এখনও বলবৎ আছে। বৈষম্য আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ধাপে। নারীকে এখনও মানুষ না, কেবল নারী হিসেবে গণ্য করা হয়। কিছুটা আমরা এগিয়েছি, অনেক ক্ষেত্রে অনেকটাই এগিয়েছি, কিন্তু তারপরেও ফারাকটা এখনও অনেক, যে কারণে আমাদেরকে বারবার একই কথায় ফেরত যেতে হয়। নারীকে মানুষ হিসেবে আগে দেখুন, নারীকে সম্মান দিতে শিখুন। সেই জন্যই হয়তো আমরা বলবো যে বৈষম্য কিন্তু আছে। আপা, নারীকে সম্মান দিতে আসলে সমস্যা কোথায়? সমস্যা কোথায় মানে এই সম্মান তো নারী প্রাকৃতিকভাবেই পাবার কথা। নারী তো নারী পুরুষ সকলের মা, তাই না? মানে এই সম্মানহীনতা কেন এখনো আমাদের সমাজে কেন? এটার মূল কারণটা হচ্ছে, সেখানে হচ্ছে আমরা যেটাকে বলি প্যাট্রিয়ার্কি, ম্যানহুডের, তাকে আমরা সমাজ তৈরি করে তাকে অ্যাগ্রেসিভ করে, যে সে ততই পুরুষ, সে যত বেশি অ্যাগ্রেসিভ হতে পারবে, তার পুরুষতন্ত্র সে প্রভাব খাটায় দুর্বলের, এবং নারীকে তৈরি করা হয় দুর্বল হিসেবে। তুমি সর্বংসহা, তুমি নরম, তুমি কোমল, তুমি অবলা, সুতরাং চুপ করে মেনে নেয়াই তোমার কর্তব্য। সুতরাং একজন পুরুষ মনে করে সে অনেক বেশি পুরুষত্ব সে বহন করে যখন সে দুর্বল কোনো পুরুষের উপর, এবং অবভিয়াসলি দুর্বল মানেই হচ্ছে উইমেন, তার উপর সে প্রভাব খাটাতে পারে। সো আমরা তো সেই সময় থেকে খুব বেশি দূরে না, যখন আমাদেরকে বলা হতো, আমাদের এখনও তো গদ্য কবিতায় বলা হয়, তাই না, সংসার সুমুখের হয় রমণীর গুণে। তো সংসারটা তো দুজনের, এখানে তো দুজনেরই গুণের প্রয়োজন ছিল। নারী হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করে, অবশ্যই করে, সেটা তো পুরুষও করবে। এই যে গদ্য কবিতায়ও যে বৈষম্যগুলা থাকে, সেই জায়গা থেকেই পুরুষের অ্যাসার্ট করা, তার পাওয়ার এক্সারসাইজ করা, ওইখান থেকে আমি বলবো যে মনে করে যে সম্মান সে তখনই পাবে যখনই সে মেনে নিচ্ছে। নারী তো এখন মেনে নেয় না, যখন অন্যায়ের প্রতিবাদ নারী আগেও করেছে, এখন আরও বেশি করছে, তাই সে মনে করে যে রেসপেক্ট দিতে গেলে বোধহয় নারী মাথায় চড়ে বসবে, সংসারগুলো ভেঙে যাবে, সব ভেঙে পড়বে। তাই দাবিয়ে রাখার জন্যই এই সম্মানে তাদের এত কষ্ট হয়। ডালিয়া আক্তার, যেখানে নারী অনেক মৌলিক অধিকার থেকে এখনো পর্যন্ত বঞ্চিত, সেখানে আসলে নারীরা খেলবে, খেলায় খুব ভালো করবে, এটা কি আসলে বড় কোনো স্বপ্ন কিনা? আর কিছুদিন আগেই আমরা দেখলাম বিভিন্ন জায়গায় নারীরা ফুটবল খেলতে যাবে, সেখানে বাধা পেয়েছে। তারপরে ওইসব ঘটনার পরে মেয়েদের মনটা কি আরেকটু ভয়ে ভরে গেল কিনা? মানে খেলায় আসতে আপনি কোনো ফারাক তফাৎ দেখেন কিনা? ধন্যবাদ নিকোল। আর আমি উইমেন্স ডেতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এখন এসে ধরেন, এটা যদি অনেক আগে হতো, যে হ্যাঁ 20-25 বছর আগে হয়েছিল, আমি যখন শুরু করেছি উইমেন ফুটবলটা বাংলাদেশে শুরুতে,
যেদিন খেলছিলাম বঙ্গবন্ধু কমলাপুর স্টেডিয়ামে ইট পাটকেল ছুঁড়েছিল এক দল, এরকম মিছিল করছিল যে বাংলাদেশে মেয়েরা ফুটবল খেলতে পারবে না। তো ওই মিছিল প্রতিহত করে খেলেছি, খেলা হয়েছে, দুটা সাফ জিতেছে, মেয়েরা আজকে মানে বিশ্বে পরিচিত ফুটবলটা আমাদের দেশে এই অবস্থায় এসে এখনও অবধি পুরুষের চাইতে ভালো রেজাল্ট করে আছে। তো সে তখন 2025-এ এসে যদি নারীদের ফুটবল চলবে না এ ধরনের কথা হয়, তাহলে তো আমি মনে করব যে আসলে আমরা মানসিকভাবে অসুস্থ। আমি তো এটাই মনে করি, কারণ এত কিছু। আবার দেখবেন যে যেই মেয়েরা জিতে এসেছে ছাদখোলা বাসে সবাই তাদেরকে বরণ করেছে, তাদেরকে ওয়েলকাম জানিয়েছে, তাদেরকে বাহবা দিয়েছে, তাদের নিয়ে এমনকি মানে আমি নিজে মাঠে গিয়েও খেলা দেখেছি, অনেকেই দেখেছেন। আমি যখন খেলা ছেড়েছি এখন আমি দর্শক হয়ে মাঠেও যাই খেলা দেখতে। তো দেখা যায় যে পুরুষদের ম্যাচে এত কি বলে দর্শক উপস্থিতি থাকে না, যেটা এখন বর্তমানে উইমেন ফুটবলে দেখতে পাচ্ছি আমরা। তো ওই জায়গা থেকে যদি আবার এসে এখন এই ধরনের হয়, তাহলে মনে করতে হবে যে আমাদের কোথাও না কোথাও কোনো গলদ রয়ে গেছে, কিংবা আমরা ওই যে প্রবলেমটা সেটাকে টোটালি উপড়ে ফেলতে পারিনি, অথবা ওটা আবার মাথা চাড়া দিয়ে উঠছে। কিন্তু কিছু ভালো মানুষ, কিছু সাপোর্টিভ মানুষ কিন্তু আছে। একদম যে সবাই এটা মানে করছে তা না। দেখুন ওইখানে যে প্রতিবাদটা হয়েছে নারী ফুটবল ম্যাচ নিয়ে রিসেন্টলি, সেটা কিন্তু প্রশাসনের তত্ত্বাবধানে আবার সেই ম্যাচটা গড়িয়েছে, সবাই মাঠে গিয়ে খেলাটা দেখেছে। কিন্তু একদল লোক, এক গোষ্ঠী লোক অন্যায়টা করেছে, অন্যায়ের প্রতিকারটা যদি না হয় সে কিন্তু পুনরায় অন্যায় করবে, বারবার সে ক্ষতি সাধন করার চেষ্টা করবে। তো আমার মনে হয় যখনই কোনো অন্যায় হয়, নারীর প্রতি সহিংসতা হয়, তখন সেটা প্রতিকার হওয়া উচিত তৎক্ষণাৎ, দেরি না করে। জি, আপনি একটা গলদের কথা বলেন, এই গলদটাকে ঠিক করার যেই গোষ্ঠীর কথা বললেন, যেই ব্যক্তিদের কথা বললেন যারা বুঝতে পারছে না কেন খেলাটা প্রয়োজন, তাদেরকে কি করে আসলে বোঝানো যায় যে কেন প্রয়োজন? আমার মনে হয় যে পরিবার থেকে শিক্ষাটা আসা উচিত একদম প্রথমে, সর্বপ্রথম, যে মানে রেসপেক্ট করতে হবে বোনকে, মাকে, কাজিনদেরকে। অনেক সময় কাজিনদের দ্বারা কাজিনরাই হ্যারাসমেন্টের শিকার হয়, ফিজিক্যালি অ্যাবিউজড হয়ে থাকে। প্রথম আমি ফিল করি যে কাজিন দ্বারাই ফিজিক্যালি অ্যাবিউজড হয়। তো ওই জায়গা থেকে যে রেসপেক্ট করতে হবে। আবার আপা যেটা বললেন যে সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে একটা পেট্রিয়াটিজম একটা ব্যাপার, যে পুরুষতান্ত্রিক একটা ব্যাপার। বই খাতার মধ্যেও আমরা ছোটোবেলায় যে ছড়াগুলো পড়েছি সেখানেও একটা মানে ডমিনেটিং মেল ক্যারেক্টার একটা ডমিনেট করবে, তারা হামড়ি দামড়ি করবে, সেটাই একটা তাদের কি বলে এটাকে মানে একটা পাওয়ার দেখালেই যে এটা হয়ে যায়। ওই শিক্ষাটা বাসা থেকেই হওয়া উচিত। আমরা মিনা কার্টুন দেখতাম, সরি আমি একটু বলতে যাচ্ছি যে একটু পেছনে যাই, যে মিনা কার্টুন দেখতাম। সে মিনা কার্টুনের ক্যারেক্টারটা দেখাতো কি, রাজুকে মা ভালো খাবারটা দিচ্ছে, মিনাকে একটু কম খাবার দিচ্ছে। তো এটা কিন্তু শুধু মিনা কার্টুন না, এটা টোটাল সিনারিওটাই এরকম ছিল। সো ওই শিক্ষাটা পরিবার থেকে, ইভেন আমি খুব যদি দুঃখের সাথে বলি, সত্য কথা বলি, আমি যেটা ফিল করি যে অনেক মায়েরাই এটার মানে এটা এভাবে বিভেদ করেন। সব মায়েরা না, অনেক মায়েরাই করেন যে ছেলেকে বড় মাছের মাথাটা দিচ্ছে, মেয়েকে একটু ছোট মাছটা দিচ্ছে। এরকম হয়নি যে তা না। আমি খুব ব্যাকডেটেড কথা বললেও আমার কাছে মনে হয় যে ওই যে মানসিকভাবে করাটা, যে হ্যাঁ, তারপরে মেয়েকে শেখানো হচ্ছে যে তুমি এইদিকে যাবে না, ওইদিকে যাবে না। ছেলে যদি একটা মারপিট করেও আসে, তাকে হয়তো একটা বকা দিয়েছে, কিংবা সুশাসন যেটাকে বলে, যে তুমি তোমার বোনকে রেসপেক্ট করো, তুমি ওর দিকে অন্য মেয়ের দিকে নোংরাভাবে তাকিও না, ওদের নোংরা কথা বলো না, সেটা না শিখিয়ে মানে মেয়েকে বলা হয় তুমি ওখানে যেও না, তোমাকে এই কথা বলবে, তুমি কাপড়টা ঠিক মতো পরো, তোমাকে ক্রিটিসিজমের মধ্যে যেতে হতে পারে। তো একটা ছেলেকে শেখানো হয় কি যে তুমি ক্রিটিসিজম করো না, নোংরা ক্রিটিসিজম করো না। এটা আমার কাছে মনে হয় পারিবারিক শিক্ষার প্রচণ্ড একটা ব্যাপার আছে এখানে। তারপরে হচ্ছে যে বই পুস্তকে মানে আমাদের শিক্ষাটা কেমন যেন বইয়ের মধ্যেই আটকে থাকে, সেখানে না যে একটু প্র্যাকটিক্যালি শিক্ষাটা হওয়া উচিত। যে আমি অনেক আগের কথা বলছি, 2012-13 জার্মানিতে পড়েছি। ওখানে দেখেছিলাম, আমি স্পোর্টসের উপরে পড়তে গিয়েছিলাম। তো
ছোট বাচ্চা প্রবাবলি 1.5 থেকে 2 বছর বাচ্চাদেরকে শেখানো হচ্ছে যে ট্রাফিক সিগন্যাল। আমি খুব অবাক হয়েছি, 1.5 বছরের বাচ্চাকে 2 বছরের বাচ্চাকে জাস্ট হাঁটা জানছে কিংবা কথা বলছে, ট্রাফিক সিগন্যাল শেখাচ্ছে। তো মানে লাইফস্টাইলটা শেখানো হয়। আর আমাদের, আমি জানি না, আমি ভুলও হতে পারি, আপনারা খুব ভালো বলতে পারবেন, যে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে লাইফস্টাইল মোরাল যেই লেসনগুলা, এগুলার আমার মনে হয় আরেকটু বাড়িয়ে দেওয়া উচিত, তাতে করে হয়তোবা এইটার পরিবর্তনটা ওই ভেতর থেকে আসতে পারবে। মানে শিক্ষাক্রমে এটার অন্তর্ভুক্তিটা খুব জরুরি এবং সেটা প্র্যাকটিক্যালি শেখানোটাও জরুরি বলছেন আপনি। সৈয়দা দুরদানা কবির, কর্পোরেট ওয়ার্ল্ডের কি খবর? মানে কর্পোরেট ওয়ার্ল্ডে কি কাজের ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠিত হয়েছে, নাকি এটার জন্য যুদ্ধ করতে হচ্ছে কর্পোরেট লেডিদের? ধন্যবাদ নিকোল, আর সবাইকে আমি নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। কর্পোরেট ওয়ার্ল্ডে আমি বলবো আসলে এই কাজগুলা তো প্রায় 2 দশক ধরে হয়ে আসছে। সো 20 বছর ধরে যে আমরা বিভিন্ন ইনিশিয়েটিভ নিচ্ছি, যেমন বিভিন্ন কাজ করছি, সেখানে অনেক ইতিবাচক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। যেমন আপনি এখন দেখবেন যে কর্পোরেট ওয়ার্ল্ডে অনেক সিনিয়র পজিশনে কিন্তু এখন অনেক নারী এসছে, হ্যাঁ, অনেক নির্বাহী পদে অনেক নারীর আমরা দেখতে পাই। কিছু কিছু ক্ষেত্রে আমাদের সমতারও আমরা অনেক ইতিবাচক পরিবর্তন আমরা দেখি, কিন্তু যেই স্থানে এটা যাওয়া উচিত ছিল সেই স্থানে কিন্তু আমরা এখনো পৌঁছাতে পারিনি। এবং অনেক ক্ষেত্রে এমনকি কর্পোরেট ওয়ার্ল্ডে অনেক ক্ষেত্রে কিন্তু যেই স্থানে আমাদের এখন পৌঁছানো উচিত ছিল সেখানে আমরা এখনো পৌঁছাতে পারিনি, এবং এখনো সেই যুদ্ধই আমাদেরকে করে যেতে হচ্ছে। সেটা কি আপনি মনে করেন যে নারীরও এক্ষেত্রে নিজে থেকে নিজে যে চেষ্টা করা, মানে হাল ছেড়ে দেওয়ার যে বিষয়টা, নারীরাও অনেক ক্ষেত্রে হাল ছেড়ে দেন, মানে ওই জায়গায় আমি যেতে পারবো না, আগে থেকে নিজেই নিজেকে এক ধরনের পিছুটানের মধ্যে নিয়ে যাওয়া, এইরকম কি কোনো কিছু দেখেন আপনি? না, ওটা তো কিছুটা থাকে। আমার কাছে যেটা মনে হয় যে আমরা যেই বড় যেই বাধার সৃষ্টিটা হয় সেটা আমি বলবো সামাজিক আর সাংস্কৃতিক কারণে বেশি হয়। যেমন আমি যদি ইউনিলিভার পার্সপেক্টিভ থেকে বলি, আমি যদি হেড অফিস বেজ আমি যখন মেয়েদেরকে আনতে চাই তখন আমি কোনো বাধার সম্মুখীন খুব একটা হই না। বাট ধরেন আমার কিন্তু লার্জেস্ট পপুলেশন আসলে সেলস আর সাপ্লাই চেন অথবা ফ্যাক্টরিতে, সেখানে যখন আমি মেয়েদেরকে আনতে চাচ্ছি তখন কিন্তু আমি মেয়েদেরকে আনতে পারছি না, হ্যাঁ, অথবা আমি মেয়েদেরকে আনছি কিন্তু সেটা সাস্টেইন হচ্ছে না। এটার কারণ হচ্ছে যে যেটা নাকি ওনারা অলরেডি বললো, সাইমা আর ডালিয়া যেটা বললো, যে এই যে সেলসে যারা কাজ করে তাদেরকে তো বাইরে কাজ করতে হয়, তাকে ঢাকার বাইরে কাজ করতে হয়, বিভিন্ন রিজনে কাজ করতে হয়, তাদেরকে একলা থাকতে হয়, বাসা ভাড়া করে থাকতে হয়, কিন্তু ওই পরিবেশটা তো আমরা এখনো তৈরি করতে পারি নাই। এবং আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচারটাও কিন্তু সেভাবে ডেভেলপ হয় নাই। একটা ছেলে তার যদি সে যখন কাজ করে ফিল্ডে, সে যে কোনো একটা জায়গায় কিন্তু একটা সে বাথরুমে চলে যেতে পারে, হ্যাঁ, একটা মলে ঢুকলো কি একটা অফিসে ঢুকলো, কিন্তু একটা মেয়ে কিন্তু সেটা করতে পারে না, এবং সেটা কারণে দেখা যায় তার ইউটিআই হচ্ছে, তার অনেক ধরনের অসুস্থতা হচ্ছে। সো এটা একটা কারণ। আরেকটা হচ্ছে সেফটি সিকিউরিটি কিন্তু নারীদের জন্য আমরা এখনো সেটা স্ট্যাবলিশ করতে পারি নাই, হ্যাঁ। সো কিছু কিছু জায়গায় ধরেন ঢাকা বেজ বা ঢাকার মধ্যে তাও আমি এরকম এমপ্লয়ি আনতে পারি, ফিমেল আনতে পারি, কিন্তু ঢাকার বাইরে হলেই আমাকে অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হয়, এবং এটা পরিবার থেকেও চায় না। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে কি, যখন সে ফিমেলটা যখন সে আনম্যারিড থাকে তখন কিন্তু সে সাহসটা নিয়ে, যেটা আপনার প্রশ্ন, যেটা কি নারীরাও কি হাল ছেড়ে দিচ্ছে কিনা, সে তখন কিন্তু দেখা যায় সে আমাদের তো ফ্যাক্টরি হচ্ছে কালুরঘাটে, চিটাগংয়ে সে যায়, এবং সে অন্যান্য রিজনেও সে কাজ করে। বাট বিয়েটা হওয়ার পরে কেন জানি তখন আর বাইরে আর কাজ করতে চায় না। সো তখন কিছুটা তো তারাও বাধার সৃষ্টি হয়, আবার ওটাও চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, আমার তো একটা ফ্যামিলি, আমার একটা ব্যালেন্স করতে হবে। সো ওই সমস্ত সময় আমরা দেখি অনেক সময় তারা চাকরি ছেড়ে দিচ্ছে, বা যখন তার বাচ্চা হচ্ছে তখন সে সাপোর্ট পাচ্ছে না থেকে সে অনেক সময় সে চাকরি ছেড়ে দেয়। তার মানে বিয়ে বাচ্চা একটা নারীর জীবনের বা নারীর ক্যারিয়ারের পথটা বন্ধ করে ফেলে, কিন্তু আদারওয়াইজ অন্য জায়গায় যখন দেখি আমরা পুরুষের ক্ষেত্রে সেটা তখন একদম বাধা হয় না। মানে সেই জায়গা থেকে আমাদের সমাজ এখনো বেরোতে পারেনি। এখনো আমি সেটা মনে করি আমাদের কর্পোরেট ওয়ার্ল্ড থেকে তো যে ধরনের সাপোর্ট দেওয়া যায় সেটা আমরা করছি, এবং সেই সাপোর্টের আমরা অনেক পজিটিভ সাইড দেখছি, সেই জন্য এখন আরো অনেক মেয়েরা আমাদের আসছে। কিন্তু এটা তো একটা সামাজিক সাংস্কৃতিক পরিবর্তনও তো আসতে হবে, এবং সেফটি সিকিউরিটি তো নারীদের এটা স্ট্যাবলিশ করতে হবে, এবং যেটা আমরা নারীদের শ্রদ্ধা নিয়ে যে কথা বলছি সেটাও তো করতে হবে। জি নিশ্চয়ই, আরো আলোচনা হবে নিশ্চয়ই নারী দিবসের এই অনুষ্ঠান দ্য উমেন থেকে। একটা বিরতি নিচ্ছি, একটু পরেই ফিরছি। সবাইকে আবারও আমন্ত্রণ
ডক্টর চৌধুরী সায়মা ফেরদৌস, রাজনৈতিক একটা বড় পরিবর্তন হয়েছে আমাদের দেশে, কিন্তু রাজনীতিতে নারীর অবদান বা নারীর অন্তর্ভুক্তির পরিবর্তন দেখেন আপনি? প্রথমে চলে আসি রাজনৈতিক অবদানের কথা বললেন নারীর। আমি যদি বাংলাদেশের ইতিহাস দেখি, রাজনীতিতে রাজপথে নারীকেই কিন্তু সবসময়ই সম্মুখে দেখা গেছে। 1952 সালে কিন্তু 144 ধারা ভঙ্গ করে পুলিশের ব্যারিকেড ভেঙে নারীরাই এগিয়ে এসেছিল। 71-এ আপনি দেখেন, 90-এ আসেন, তারপর 24-এ তো আমরা দেখতেই পেলাম। ব্যাপারটা হচ্ছে নারী যে শুধুমাত্র সে 71-এ গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সশরীরে অংশগ্রহণ করেছিল, কিংবা নারী যে কেবল সেবিকা হিসেবে তখন ছিল তা কিন্তু না। নারীর পুরুষের যেখানে একটা যে কোনো রাজনৈতিক সংগ্রামে রাজপথে যে যন্ত্রণা সহ্য করতে হয় সেটা কিন্তু পুরুষকেও করতে হয়, কিন্তু এখানে কোনো ডিনায়ালের সুযোগ নাই। নারীকে এক ধাপ বেশি করতে হয়, কারণ নারী কিন্তু সবসময় সেই শারীরিক যে লাঞ্ছনাটা তাকে গ্রহণ করে নিয়েই কিন্তু সে সামনে আসে। সেই শারীরিক লাঞ্ছনা কিন্তু আজন্ম তার কখনো চলে যায় না জীবন থেকে। তো অবদান সবসময়ই ছিল। আমরা এবারও 24-এ কিন্তু দেখতে পেয়েছি যে প্রথম দিকে যখন দ্য প্রোটেস্ট ওয়াজ জাস্ট ব্রিউইং, তখন কিন্তু মেয়েরাই প্রথম হল ভেঙে ছেলেদেরকে যখন অবরুদ্ধ করে রেখেছিল ছাত্রলীগের কর্মীরা, মেয়েরাই প্রথম কিন্তু সেই সময় তাদের হল ভেঙে ছেলেদেরকে বের করে নিয়ে এসেছিল এবং নারীরা ঢাল হিসেবে সামনে ছিল। প্রশ্ন হচ্ছে, যখন সুন্দর করে একটা পরিবর্তনের সময় আসলো, তখন আমরা সেভাবে নারীদেরকে আর পেলাম না কেন? যেমন করে পাইনি 52-তে, যেমন করে পাইনি আমরা বিভিন্ন গ্যালেন্টরি যে অ্যাওয়ার্ড আছে সেখানে মাত্র 2 জনের নাম আছে, বা বিভিন্ন সময়, বা আমরা পার্লামেন্টেও যদি দেখি কেন এখনো কোটা সিস্টেমে যেতে হচ্ছে। এই সবগুলো কারণ, মানে ওয়াই দেয়ার আর সো ফিউ উইমেন ইন পলিটিক্স যদি বলি, আমি 4টা মূল কারণ বলতে পারি এখানে। প্রথম কথা হচ্ছে, দেখেন, পলিটিক্সে বা ইলেকশন ক্যাম্পেইন করার এই ইলেকটোরাল প্র্যাকটিসেসের ভেতরে আপনার এটাতে ইট নিডস মানি অ্যান্ড পলিটিক্যাল মাসল। সেকেন্ড, আপনাকে এই সমস্ত পলিটিক্যাল ক্যাম্পেইন অ্যান্ড অল আপনাকে ভীষণ রকম হ্যারাসমেন্ট, বুলিং, সেক্সুয়াল অ্যাবিউজ এটার ভেতর দিয়ে যেতে হয়। ফিয়ার, থ্রেট, এইটা অতিক্রম করেও যেসব নারীরা আসেন তাদেরকে ডেথ টোলের পর্যন্ত যেতে হয়। এটা শুনতে যতটা হালকা শোনায়, এটা গায়ে সহ্য করা কিন্তু খুব কঠিন, যেটা কিন্তু আমরা এই 24-এও দেখতে পেয়েছি। নারীদেরকে আমি জানি, একটা মেয়ের কথা, তার একটা পর্যায়ে কিন্তু মিডিয়া ফোবিয়া হয়ে গিয়েছিল। এত নোংরা কথাবার্তা, এত হেনস্থা, এবং একটা তরুণী যখন ধরেন সামনে আসে রাজনৈতিক প্রেক্ষাপটে, তার সামাজিকভাবে কিন্তু তাকে সেই সাপোর্টটা দেওয়া হয় না, এবং তার চিন্তাটা এই মেয়েটার কি বিয়ে হবে। রাজনৈতিকভাবে সক্রিয়, আপনি তো মিষ্টি কথা দিয়ে তো রাজনীতি হয় না। আপনাকে যে কোনো পরিস্থিতি সামলানোর জন্য যেই আপনার চরিত্রের ভেতরে যেই তেজটা প্রয়োজন, সেই তেজটা ঠিক সমাজে নারীকে যেভাবে দেখে তার সাথে এই যে একটা কনসেপশন, সেটার সাথে কন্ট্রাডিক্ট করে, পরিবারও তাকে পেছনে টেনে ধরে। দ্বিতীয় একটা কারণ আমরা বলবো, এটা হচ্ছে স্ট্রাকচারাল একটা ব্যাপার। দেখেন, ইলেকশন ক্যাম্পেইনগুলা কিন্তু ভেরি টাইম এক্সস্টিং অ্যাফেয়ার। হ্যাঁ, সেখানে আপনি যখন ডে লং ক্যাম্পেইন থাকছে, সপ্তাহ ধরে থাকছে, এটা একমাত্র পসিবল হয় যখন একটা সাপোর্টিভ ফ্যামিলি থাকে, এবং তার যে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে একটা পুরুষ যেভাবে ধরেই নেওয়া হয় সে সাপোর্টটা পাবে, এটা কিন্তু নারীর অনেকটা থাকে না। প্লাস যারা অতিক্রম করে আসে আদার্স, তাদের কিছু ডোমেস্টিক কিছু চ্যালেঞ্জেস রয়ে যায়, পরিবারে অনেকে তার উপর ডিপেন্ডেন্ট থাকে। তৃতীয় একটা ব্যাপার হচ্ছে পলিটিক্যাল ব্যাপারটা কীরকম জানেন? পলিটিক্যাল কার্ডটা তারা পায় না ইলেকশনের ক্ষেত্রে। আমরা যেটাকে বলি যে ইলেকটোরাল যে ব্যালট পেপারের রাইটটা যে সে পাবে, সেটা সে অনেক সময় পায় না। অনেক সময়ই বলছি, পরিবর্তন হচ্ছে, অনেক সময় পায় না, বিকজ এটা ধরেই নেওয়া হয় পলিটিক্যাল পার্টিদের ভেতরে মোর অর লেস যে মেয়েদের জিতে আসার সম্ভাবনাটা কম। স্বাভাবিকভাবে পলিটিক্যাল ইন্টারেস্টে তারা ভাববে যাকে যে জিতে আসতে পারবে। সমাজ কতটুকু নারীকে বিশ্বাস করে, আমরা মেয়েরা কতটুকু, দেখেন এই উইমেন্স ডেতে আমি একটা কথা কিন্তু খুব তীব্রভাবে বলতে চাই, বাংলাদেশে না, আমেরিকাতেও আমরা সব জায়গায় আপনি দেখেন, হিলারি ক্লিন্টন থেকে শুরু করে পরে আমরা কামালাকে দেখলাম, নারীকে মনে করে নেওয়া হয় যে
এই ফিল্ডটা তার না, সেই ফিল্ডটা তার না, আপার ফিল্ডটা এর না, নারীর কিছু গুটি কয় আছে সেখানেই তাকে সাবমিসিভ থাকতে হবে। তো যেটা হয় যে যারা এখন আছে তাদের আইদার পলিটিক্যাল ফ্যামিলি টাইটা থাকতে হবে, কানেকশনটা থাকতে হবে, আদারওয়াইজ ইটস ভেরি রেয়ার দ্যাট উইমেন উইল বি গেটিং দ্যাট চান্স। এখানে কি সমাজের পরিবর্তনটা না হলে পলিটিক্যাল পার্টিগুলোও যে এগিয়ে আসতে পারবে তা না। সমাজ কতটুকু আপনি চিন্তা করেন যে সে আস্থা রাখতে চাচ্ছে, পারছে, সেখানে আমি বলবো না, কারণ নারী প্রতিটা ক্ষেত্রে তার ইকোনমিক বলেন, পলিটিক্যাল বলেন, আপনি যে কোনো ফিল্ডে বলেন, এখন তো আপা কোচ হচ্ছেন, মেল হ্যান্ডবল টিমের কোচ হচ্ছেন, সব ক্ষেত্রে নারী কিন্তু তার অগ্রগামী ভূমিকা রাখছে। সমাজ মানতে রেডি না, চাচ্ছেন না। তো এই সমস্ত কারণগুলাতে যেটা হয়, আপনি তো হঠাৎ করে এসে আসতে পারেন না। যে কোনো পেশায় কিন্তু একটা সাধনার ব্যাপার, রাজনীতিক চর্চাটাও তাই। তো তরুণী যখন আসছে, সে রাজনীতি করে, বলেন তো দেখে আপনার ফ্যামিলিতে, আমার ফ্যামিলিতে, আমাদের ফ্যামিলিতে কয়জন তাকে বউ হিসেবে মেনে নেবে যে সে তো রাজনৈতিকভাবে সচেতন একজন মানুষ? তো এই সমস্ত বাধাগুলার কারণেই মূলত রাজনীতিতে নারীর শূন্যতা আছে। ডালিয়া আক্তার, নারী নির্যাতনের ক্ষেত্রে নারীর পোশাক, নারীর চলাফেরা, এই ধরনের দায় চাপানোর চেষ্টা হয়, আসলে কি এটাই কারণ, বা কখনোই এটা কি কারণ ছিল? এটা কারণ হওয়া উচিত না। পোশাক কোনো কারণ হতে পারে না নির্যাতনের ক্ষেত্রে। হ্যাঁ, মানে এখন কথা হচ্ছে যে আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন, আমি কিভাবে দেখছি। এখন ধরেন সাপোজ কেউ একজন কোনো একটা ড্রেস পরেছে, আমার দৃষ্টিকে যদি আমি সংযত করি, তার ড্রেসে আমার কি আসে যায়, আমি তো তার ড্রেসটা পরে গায়ে চড়িয়ে বেড়াচ্ছি না, এটা হচ্ছে আমার কনসেপ্ট। এখন হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দৃষ্টিকটু কিছু হতে পারে, সেটার জন্য আমার কাছে মনে হয় যে আমাদের দেশে সাধারণ মানুষ বা সাধারণ মেয়েরা যেই পোশাক পরে সেটা খুব একটা দৃষ্টিকটু না। আমি যদি অ্যাভারেজ বলি, অ্যাভারেজ পিপল যেটা পরে সেটা দৃষ্টিকটু না। কিছু কিছু মানুষ এখন দেখছি, বা এটা আমরা দেখে আসছি, যে তাদের উগ্র মানসিকতা, উগ্র চিন্তা, উগ্র দৃষ্টিভঙ্গির কারণে তাদের কাছে এই পোশাকটা অনেক বেশি খারাপ লাগে। আপা আরেকটা বলেছেন যে মানে এই যে মেনে নেওয়া যায় না, মেনে নিতে চায় না বিভিন্ন সেক্টরে, আসলে পোশাকটা আমার কাছে মনে হয় যে এটা একটা এলিমেন্ট হিসাবে ইউজ করা হয়। মেনে নিতে পারে না নারীর উপস্থিতি, মেনে নিতে পারে না নারীর অর্জন, যারা তাদের কাছে ওই পোশাকটাই একটা অস্ত্র হিসেবে তারা ইউজ করে, এটা আমার কাছে মনে হয়। জি, সৈয়দা দুর্দানা কবির, আপনার মতো এম্পাওয়ার্ড ওমেন হতে হলে কি করতে হবে? কেন এই প্রশ্ন করছি, এত বাধা, নারীর পোশাক নিয়ে কথা হয়, নারী খেলবে কি খেলবে না সেটা নিয়ে কথা হয়, রাজনীতিতে যাবে, নারী নেতৃত্ব দিবে সেটা নিয়েও লোকের আপত্তি, কিন্তু এত কিছু অতিক্রম করে আপনি একটা পজিশনে, আপনি ইউনিলিভারের মতো প্রতিষ্ঠানে, আপনি এত উঁচু একটা পদে আছেন, আপনি কত বাধা অতিক্রম করে এই জায়গায় গেলেন, এবং আপনার মতো হতে হলে কি করতে হবে? আমার মনে হয় যে আমার ক্ষেত্রে আসলে প্রথম যেটা নাকি নারীদেরকে করতে হবে, যে ওই কারেজ আর কনফিডেন্সটা তো বিল্ড করতে হবে, কারণ কর্পোরেট ওয়ার্ল্ডের তো ইটস অল অ্যাবাউট হাউ কম্পিটেন্ট ইউ আর। হ্যাঁ, সো একটা হচ্ছে যে বাংলায় যে একটা কথা বলে যে বৃক্ষকে শুতাইলে বৃক্ষ বলে ফলে দিব পরিচয়। সো যখন আমরা খুব ভালো কাজ করি তখন কিন্তু খুব একটা তখন বাধা আসে কিন্তু না, কারণ আমরা তো একটা কমার্শিয়াল অর্গানাইজেশন, আমাদের টার্গেট থাকে। হ্যাঁ, যে সমস্ত নারীরা ভালো কাজ করে তখন কিন্তু আস্তে আস্তে ওদেরও ডোর ওপেন হয়ে যায়। তো একটা হচ্ছে যে নারীদেরকে খুবই কম্পিটিটিভ হতে হবে, খুবই কারেজিয়াস হতে হবে এবং খুব ভালো কাজ করতে হবে, এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা হচ্ছে যে একটা নারীকে কখনোই বলা যাবে না যে ও কেয়ার গিভার, ওকে বাসার কাজে বেশি সময় ব্যয় করতে হবে এবং সে খালি বাসার কাজে বেশি মনোযোগী হবে এবং সে তার কাজের ক্ষেত্রে সে মনোযোগী হবে না। এই যে কতগুলা আমাদের ট্যাবু আছে বা মানে রং বিলিফ আছে, এটাকে এলিমিনেট করতে হবে। আরেকটা হচ্ছে কি যে একটা সাপোর্টিভ ফ্যামিলির কিন্তু প্রচণ্ড এখানে প্রয়োজন। হ্যাঁ, কারণ ধরেন আমারও একটা সময় ছিল যখন আমার অনেক বাচ্চারা ছোট ছিল। হ্যাঁ, আমি একটা সময় ফ্যাক্টরিতে গিয়ে কাজ করতাম, আমার ফ্যাক্টরি ছিল গাজীপুরে, এবং আমার 5.5 ঘন্টা 6 ঘন্টা কিন্তু আমি রোডেই আমার চলে যেত। আমার তখন একটা 4 বছরের মেয়ে ছিল।
এখন আমার যদি বাসায় ওই সাপোর্টটা না থাকতো, আমার হাজব্যান্ড যদি আমাকে সাপোর্ট না দিত, বা আমার ইনলস বা আমার প্যারেন্টস যদি আমাকে সাপোর্টটা না দিত, তাহলে কিন্তু এটা করা আমার জন্য কখনোই ইজি হতো না। সো আই থিঙ্ক আমি যদি নাকি বলি যে মানে পার্সোনাল ক্ষেত্র থেকে ফার্স্ট অফ অল বি ভেরি কম্পিটেন্ট, বি ভেরি কারেজিয়াস, বি ভেরি গুড অ্যাট হোয়াট ইউ ডু, সেটা হচ্ছে একটা মানে ওই নিজের যোগ্যতার ক্ষেত্রেতেই কিন্তু ক্ষেত্র বিশেষে কিন্তু আপনাকে এখানে আসতে হবে। সেকেন্ড কথা হচ্ছে যে অনেক ধরনের বাধা আমার ক্ষেত্রে এসেছিল, অনেক ধরনের ধরেন সামাজিক কিছু কমেন্ট বা কোয়েশ্চেন হতো, হ্যাঁ, যে ও ভালো মা না, হ্যাঁ, বা ও তুমি তো যেমন দেখা গেছে যে আমারই খুব ক্লোজ ফ্রেন্ড, হয়তো আমি টিচার্স প্যারেন্টস মিটিংয়ে গেছি, আমাকে বলেছে তুমি কি জানো তোমার বাচ্চা কোন ক্লাসে পড়ে। তো এটা কিন্তু খুবই একটা অফেন্সিভ কমেন্ট আমার কাছে, তুমি তো মনে হয় জানোই না তোমার বাচ্চারা কি করে। এবং এই কথাটা কিন্তু ঠিক না, কারণ আমি কিন্তু যতটুকু টাইম পেতাম সের মধ্যে কিন্তু আমি আমার বাচ্চাদের জীবনে কিন্তু খুবই ইনভলভড একটা মা। তো এই যে কথাগুলো, বা তুমি ইউর নট এ গুড মাদার, ইউর নট দেয়ার, হ্যাঁ, তুমি প্যারেন্টসকে লুক আফটার করছো না, তুমি বারবার ট্রাভেল করছো, তুমি ইউর নট বিং ফেয়ার অন ইউর হাজব্যান্ড, তুমি অনেক বাইরে তোমাকে ট্রাভেল করতে হচ্ছে। একটা সময় আমার তো বিদেশে পোস্টিং হয়, এবং সেই সময় কিন্তু আমার হাজব্যান্ড আমাকে ফলো করে, হ্যাঁ, যেটা নাকি খুব একটু আনইউজুয়াল। কারণ যেটা হয় আমাদের কর্পোরেটের ক্ষেত্রে, ছেলেরা বাইরে পোস্টিং পায়, মেয়ে সব কিছু ছেড়ে হাজব্যান্ডকে ফলো করে, বাট ইট ডাজন্ট হ্যাপেন দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। আমার ক্ষেত্রে তো ওটা হলো, আমার হাজব্যান্ডকেও অনেক ধরনের সোশ্যাল এম্বারাসমেন্টকে অ্যাকসেপ্ট করতে হলো, কারণ তখন ওকে বারবার মানুষ কোয়েশ্চেন করতো যে ও তুমি কি করো, হ্যাঁ, তুমি তো সব কিছু ছেড়ে তোমার বউয়ের সাথে চলে যাচ্ছ। এইগুলাকে আসলে আমি যদি খুব ক্রুডলি কথাটা বলি, এগুলাকে আসলে একদমই পাত্তা দেওয়া উচিত না। কারণ আপনি জানেন আপনার লক্ষ্য কি, আপনি কোথায় যাচ্ছেন, আপনার পরিবার কোথায় যাচ্ছে, এটাই এই লক্ষ্য নিয়ে কাজে আগাতে হবে। যারা নাকি এই ধরনের নেতিবাচক কথা বলে এবং কোনো সাপোর্ট করে না, এটাকে আসলে খুব একটা প্রাধান্য দেওয়ার মতো কিছু না। চৌধুরী সাইমা ফেরদৌস, নারী পুরুষ কাজ করবে, পুরুষ কাজ করবে, পরিবারের বাবা মা দুজনেই যদি কাজে যায়, মানে রাষ্ট্রের দায়িত্ব কি সেক্ষেত্রে? কি শুধু আমরা বারবার বলছি যে আমার ফ্যামিলি ব্যাকআপ লাগবে, সকলের পরিবার তার সঙ্গে থাকে না, অনেকের পরিবার দূরে থাকে, কিন্তু আমাদের রাষ্ট্র কি নারীকে কাজ করবার জন্য যথেষ্ট সহনশীল একটা পরিবেশ তৈরি করে দিতে পেরেছে? এটা কি শুধু প্রতিষ্ঠানের দায়িত্ব যে প্রতিষ্ঠানে তিনি কাজ করবেন, নাকি রাষ্ট্রের একটা দায়িত্ব ছিল যেটা রাষ্ট্র এখনো পালন করেনি বা করতে চায় না বা করতে পারেনি? একটা বিষয় কি জানেন, এই আপা যেই কথাগুলা বললেন এই জায়গাটায় বা কাজের ক্ষেত্রটাতে, হ্যাঁ, আমরা যদি বলি যে স্পোর্টসের ক্ষেত্রেও, কর্পোরেটে, পলিটিক্সে, সব জায়গায় সামাজিক নিরাপত্তাটা যদি নিশ্চিত হতো, আমাদের শিশু, আমি কখনো আমার শিশু বলি না, আমার বলতে আমার হাজব্যান্ডেরই তো, আমাদের সন্তান তো আমাদের হওয়া উচিত। আমাদের সন্তানের বিদেশে কি হচ্ছে, বাইরে কি হচ্ছে, আমরা কথায় কথায় বাইরের তুলনা করি, কিন্তু মৌলিক জায়গাটায় আমরা ব্যর্থ হই। সেটা হচ্ছে সেখানে চাইল্ড কেয়ার সেন্টারে সিকিউরিটি থাকে, আইন কানুন খুব কড়া ওখানে, কিন্তু তো আমি কিন্তু খুব কমফর্টেবলি আমার বাচ্চাকে সকাল থেকে বিকাল পর্যন্ত সেখানে রেখে আসতে পারছি। সেরকম একটা ভৌত অবকাঠামো তৈরি করা, নিরাপত্তা নিশ্চিত যদি করতে পারতো, সেটা কিন্তু রাষ্ট্রের একটা দায়িত্বের ভেতরে পড়ে। দ্বিতীয়ত আমি যেটাকে বলবো যে সেটা হচ্ছে সমাজে চলাফেরার ক্ষেত্রে, এবং আমরা যে শিক্ষা নীতিগুলা গ্রহণ করি, আমাদের যে বই পুস্তকগুলা গ্রহণ করি, সেই জায়গাটায় এই যে নিরাপত্তা এবং কে কাউন কাজ করবে, একটা নারী যদি সে মনে করে সে শুধুমাত্র ওই মা হতে চায়, এটা কিন্তু অনেক বড় একটা ডিসিশন, অনেক বড় একটা, আমি বলি এটা একটা যজ্ঞ, অনেক কঠিন কাজ। সেখানেও তাকে তার প্রাপ্য সম্মান দেয়া, তারা কি সম্মান পাচ্ছে মনে করেন? তারাও তো সম্মান পাচ্ছে না। তো এই যে সম্মান, যে কোনো সিদ্ধান্তকে সম্মান দেয়া, এবং সেটা যে বই খাতা পুস্তক প্রাতিষ্ঠানিক শিক্ষা একটা মাধ্যম হতে পারে, সেখানে রাষ্ট্রের ডেফিনেটলি আর একটু সচেতন হতে হবে সামনে। কিন্তু নারী পুরুষ সমান তালে কাজ করবে এই জায়গাটায় না, আমি রাষ্ট্র থেকে পাশাপাশি নিজস্ব অনুধাবনকে অনেক বেশি গুরুত্ব দিই। সব কিছু রাষ্ট্র করে দিবে না, সব কিছু প্রতিষ্ঠান করে দিবে না। আমরা যে অবস্থানে আজকে এসেছি, অবশ্যই আমরা এখানে সবাইকে, আমি আমার সাথে যারা নারী ছিলেন, আমার সাথে যারা পুরুষ ছিলেন, আমার বাবা থেকে শুরু করে প্রত্যেককে আমি সমান ক্রেডিট দিতে চাবো, কিন্তু তার থেকে বেশি ক্রেডিট দিতে চাবো আমি আত্মপ্রত্যয়ের উপরে, আমার আত্মবিশ্বাসের উপরে। জি, নিজের আত্মবিশ্বাস এগিয়ে যাওয়ার জন্য নারীর সবচেয়ে বেশি প্রয়োজন। নিশ্চয়ই আরও কথা হবে, বিরতি নিচ্ছি। আবার আমন্ত্রণ সবাইকে। আমাদের সঙ্গে ডালিয়া আক্তার আছেন। আপনি
মেইল টিমের কোচ, এটা এরকম হতেই পারে, আমরা হয়তো এটা দেখি না বলে আনইউজুয়াল লাগছে আমাদের, কিন্তু এটা আপনি কিভাবে ম্যানেজ করেন? প্রথমত নিকোল, আমি বলতে চাই যে আমি মেইল টিমের কোচ, আমাদের দেশে প্রেক্ষাপটে হয়তো এটা আনইউজুয়াল, বাট আমার ভেতর থেকে যেটা আসে সেটা হচ্ছে এটা একটা নর্মাল ব্যাপার। কেন? আমি যখন খেলা শিখেছি আমার কোচ ছিলেন সব মেল, তখন কোনো ফিমেল কোচ ছিলেন না। তো আমার কাছে সে কোচই ছিলেন, সে শিক্ষকই ছিলেন, সে মানে ক্যারেক্টার, সে মানে তার জেন্ডারটা কি এটা আমার কাছে মুখ্য ছিল না। যখন আমি খেলাধুলা করার সময়ই, মানে যখন আমি প্লেয়ার ছিলাম তখনই আমি ভাবছিলাম যে আমি আমার পরবর্তী জীবনে আমি কোচিং লাইনে যাব। তো আমি যখন বাইরে কোচেস কোর্স করলাম, সেখানে আমার কলিগরা বিভিন্ন দেশের ছিল, বাংলাদেশের কেউ ছিল, টোটালে প্রায় 17 জন কলিগ ছিল। জার্মানিতে ডিপ্লোমা করেছি, সেখানে এর পরবর্তীতে জাপানে, কোরিয়াতে করেছি। তো সব জায়গায় দুইটা দেখেছি, কিন্তু এখানে আমার ক্যারেক্টারটা কি, আমি কোচ হব, সেটা কোন টিমের হব কিংবা কোন টিমের হব না সেটা পরবর্তীতে আমার ক্যাপাবিলিটি বলে দিবে। এখানে আমি বলবো যে আমি সাহস দেখিয়েছিলাম, কিংবা আমার মনে হয়েছে যে এটাই নর্মাল হওয়া উচিত যে একটা মেয়ে সে কোচ যদি হয়, তার সে মেয়ে না, সে কোচ। একটা ছেলে যখন কোচ হবে সে ছেলে না, সে কোচ, কারণ তখন সে মেয়ে টিমকে ডিল করতে হবে, তাকে ওভাবেই ডিল করতে হবে যে সে একজন কোচ। এখন পুরুষ হয়ে ডমিনেট ক্যারেক্টারে ডিল করলে হবে না, কিংবা আমি মেয়ে হয়ে খুব সফটলি হ্যান্ডেল করলেও হবে না, কারণ স্পোর্টস একটা ডিসিপ্লিন, টোটাল একটা ডিসিপ্লিন ম্যাটার, ওখানে ডিসিপ্লিন ইস্যুটাই সবার আগে আসে। তো আরেকটা জিনিস আমি বলতে চাই যে সেটা হলো যে আমার যে ফেডারেশন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, তারা মনে করেছে যে আমি কেপেবল, আমাকে দিয়েছে উইমেন টিমেরও কোচ, আমাকে দায়িত্ব দিয়েছে হেড কোচের, এবার মেন্স টিমেরও দায়িত্ব দিয়েছে। 2024 থেকে আমি মেন্স টিমের দায়িত্ব পেয়েছি। জুলাইতে গিয়েছিলাম ইন্ডিয়াতে IHF এর একটা টুর্নামেন্টে, সেকেন্ড ফেজটা যেটা এশিয়ান লেভেলে, সেটাও গিয়েছিলাম আমি জানুয়ারিতে। তো মানে তারা মনে করেছে যে হ্যাঁ আমি কেপেবল, তারা দিয়েছে। এই যে তাদের যে মানসিকতার পরিবর্তন তারা যে দেখিয়েছে, আমার কাছে মনে হয় সবারই এরকম একটা মানসিকভাবে এভাবেই নেওয়া উচিত যে মেয়ে হোক তাতে কি, সে কেপেবল তাকে দিয়ে দিই, ছেলে হোক তাতে কি, সে কেপেবল তাকে কাজটা দিই, এটা আমার কাছে মুখ্য মনে হয়। কাজের ক্ষেত্রে আসলে নারী না পুরুষ সেটা না দেখে আসলে কাজটা সে কেমন পারছে সেটা দেখাটা, যোগ্যতাটাই আসল কথা। জি, দুর্দানা কবির, কর্পোরেট ওয়ার্ল্ডে মেয়েরা যখন এগিয়ে যায়, শুধু কর্পোরেট প্রতিষ্ঠানে না, যে কোনো প্রতিষ্ঠানের কথাই আমি বলি, মেয়েরা যখন একটা জায়গায় পৌঁছে তখন কারণ খোঁজা হয় পেছনে। এর পেছনে কারণ কি? সে যে তার যোগ্যতায় ওই জায়গায় যেতে পারে সেটা না খুঁজে নানান ইস্যু খোঁজা হয়, যেটা একজন পুরুষ ওই পর্যায়ে পৌঁছলে সেটার পেছনে কোনো কারণ খোঁজা হয় না। এই অভ্যাসটা কি চলতেই থাকবে, মানে এটা নেভার এন্ডিং? না, এটা তো একদমই নেভার এন্ডিং হওয়া উচিত না। সেই জন্য যেটা নাকি আমরা আমাদের কোম্পানিতে যেটা করি, আমরা অনেক আনকনশিয়াস বায়াস ট্রেনিং দেই। হ্যাঁ, যে এই যে আমি ধরেই নিচ্ছি মেয়েটা পারবে না, বা সে যদি একটা মানে কোনো একটা লিডারশিপ রোলে যায়, আমি ধরেই নিচ্ছি যে এটার অন্য কোনো কারণ আছে, হয়তো এটা সে একটা ডাইভার্সিটি ক্যান্ডিডেট, একটা ফিমেল দরকার দেখে আমরা তাকে ওখানে দিয়ে দিলাম। এর অনেক ধরনের খুব স্পেকুলেশন হয়। যে এই অর্গানাইজেশন এই সেন্সিটাইজেশনটা করতে হবে, যেটা নিয়ে কি আমরা তিনজনই একই কথা বলছি যে এটা তো একটা মানুষ কোন পজিশনে যাবে সেটা তার কম্পিটেন্সি, ক্যাপাবিলিটির উপরেই, কিন্তু দ্যাট ইজ দ্য ফার্স্ট রিজন ওয়াই আ সার্টেন পার্সন ইজ এ সার্টেন রোল। তো এইটাকে স্ট্যাবলিশ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং যে মেয়েটাকে আমি দিচ্ছি, যে ওই সিনিয়র পজিশনে যাবে, সে যেন তার সাফল্যের সাথে সে তার রেসপন্সিবিলিটি এবং দায়িত্বটা পালন করতে পারে, সেটার জন্য তার যদি কোনো কম্পিটেন্সি গ্যাপ থাকে বা কোনো নেতৃত্বে যদি কোনো গ্যাপ থাকে, সেটাকে ডেভেলপ করা, তাকে ফিডব্যাক দেওয়া, তাকে কোচিং করা, মেন্টরিং করা, হোয়াট এভার ইট টেক্স, সে যেন একটা তার মানে যোগ্যতা অনুসারে সে ওই কাজে যায় এবং সে খুব সাফল্যের সাথে কাজ করতে পারে। এটা যদি আমরা করতে থাকি, আস্তে আস্তে এই সমস্ত গসিপ কিন্তু বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু এগুলা সব মানে আসলে তো এগুলো জেন্ডার এগনস্টিক, এটা ছেলে না মেয়েটা, তো যে ভালো কাজ করবে সে সেই পজিশনে যাবে। আস্তে আস্তে তখন এই গসিপগুলো বন্ধ হয়ে যাবে। তখন দেখা যাবে যে মেয়েরা খুব ভালো কাজ করছে, তখন হোপফুলি এই ক্রিটিসিজমটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আমাদের ক্ষেত্রে অনেক আমি বলবো যে এই ক্ষেত্রে আমরা অনেক আগাতে পেরেছি। জি, চৌধুরী সাইমা ফেরদৌস, এই যে আমরা নারী অধিকারের কথা বলছি, উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছি, এগুলো বলতে গিয়ে আমরা পুরুষকে আবার আমাদের প্রতিদ্বন্দ্বী করে তুলছি না তো? নারী পুরুষ মিলেই তো এই সমাজ।
ওই জায়গাটাতেই দুঃখটা হয়। কারণ আমাদের একটা সময় ছিল, যে সময় থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি, সেটা হচ্ছে নারী বিদ্বেষ। এই ধর্ষণ বা এই সমস্ত কিছুর পেছনে কিন্তু নারী বিদ্বেষ যে একটা ফিলিং, সেটা কিন্তু অন্যতম। নারী নির্যাতনের পেছনে নারী বিদ্বেষের ব্যাপার একটা কিন্তু আছে। তো সেই সময় থেকে উত্তরণ মানে কিন্তু পুরুষ বিদ্বেষ না। আমি যদি বলি, একটা প্রতিষ্ঠানে যখন একটা মেয়ে অনুভব করে যে সে ঠিক হয়তো সেফ না, এটা যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, আমরা যদি নিজেদেরকে জিজ্ঞেস করি, আমরা কিন্তু সেই আরেকটা পুরুষকে যেই বলি যে আমার কাছে এটা কমফোর্টেবল লাগছে না, আরেকজন পুরুষই কিন্তু আমার সাপোর্টে এগিয়ে আসছেন। ধর্ষক সে ধর্ষকই, সে কেবল পুরুষ না, মানুষই তো সে না, সে ধর্ষক। যে নিপীড়ন করছে সে নিপীড়ক। এখন দেখেন, নারী নির্যাতনের পিছনে আমরা যত ডোমেস্টিক ভায়োলেন্সেস দেখি, সেখানে কি আপনি বলবেন শুধু পুরুষ ছিল? যে মেয়েগুলাকে জ্বালিয়ে দেয়া হলো, সেখানে ওই স্বামী কি খালি জ্বালিয়ে দিয়েছে, নাকি শাশুড়ি ননদ তারাও ছিল? যে মা তাকে পুশ করে করে আবার শ্বশুর বাড়িতে ফেরত পাঠালো, সে তার নিজের মাও ছিল। যে মাটা শেখালো যে তোমাকে মেনে নিতে হবে সব কিছু, প্রতিবার আমরা সবাই মানুষ হিসেবেই ব্যর্থ হচ্ছি। তো আমার কাছে মনে হয় এখন আমাদের যে উত্তরণের উপায়, কোথাও না কোথাও আমরা পুরুষকে জেনারেলাইজ করে ফেলছি। আমাদের সবসময় সাপোর্টে পুরুষ ছিল, আমাদের এগেনস্টেও পুরুষ ছিল। সাপোর্টে নারী ছিল, এগেনস্টেও উইমেন ছিল। আমাদের প্রতিবাদটা যেন সেই অন্যায়কারীর বিরুদ্ধে হয়, পার্টিকুলার কোনো জেন্ডার না। জি, নিশ্চয়ই। ডালিয়া আক্তার, আন্তর্জাতিক নারী দিবস 2025, যারা সেটের সামনে বা পরেও অনুষ্ঠানটা দেখবেন, সেই সকল নারী এবং পুরুষ উভয়ের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, আপনার কিছু কথা। আমার কথা হচ্ছে যে মানুষকে মানুষ হিসেবে ট্রিট করা হোক, সে নারী পুরুষ কিছু না। বিষয়টা হচ্ছে যে যার যেখানে সে যোগ্য হলে তাকে ওই জায়গাটা দেয়া হোক, সম্মানটা দেওয়া হোক। প্রতিটা মানুষ সম্মান পাওয়ার যোগ্যতা রাখে। আমার কাছে মনে হয় যে মানুষ হিসেবে আমার যতটুকু মানে বলা দরকার বা করা দরকার, আমি অতটুকুই করব। মানে খুব বেশি বলতে গিয়ে কাউকে হার্ট না করি, কারণ আমরা অনেক সময় নিজেকে জাহির করতে গিয়ে অনেক কিছু করে ফেলি, সেটা না করি। মানে ডিসক্রিমিনেশনের জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসি, একটু সহজভাবে দেখার চেষ্টা করি, সব কিছুই পজিটিভভাবে যদি দেখি, আমার মনে হয় এত সমস্যা হবে না। তো সবাইকে আবারও আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। একটা মেসেজ আরেকটা দিতে চাই, সেটা হচ্ছে যে সুস্থ থাকার জন্য খেলাধুলা খুবই জরুরি। আপনার সন্তানকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে, সবাইকে, জাতীয় দলের খেলোয়াড় না হোক, অন্তত সুস্থ থাকার জন্য হলেও খেলাধুলায় উদ্বুদ্ধ করুন। ধন্যবাদ সবাইকে। জি, দুর্দানা কবির। আমি যেটা নাকি বলবো সেটা হচ্ছে, যেটা আমি বারবারই বলছি, যে অনেক সাহসী হতে হবে, কারেজিয়াস হতে হবে, কনফিডেন্ট হতে হবে, এবং নিজের যোগ্যতা সম্পর্কে, যে সে কি ভালো কাজ করতে পারে সেটা সম্পর্কে তার অবহিত হতে হবে এবং যোগ্যতা অনুসারে তাকে কাজ করতে হবে। সেটা হচ্ছে একটা কথা। আমি এখানে একটা পার্সোনাল অ্যাডভাইস দিতে চাই, যে যারা মেয়েরা, যারা নাকি আমরা আমাদের জীবনসঙ্গী চুজ করছি, এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আপনার এমন একটা জীবনসঙ্গীকে বেছে নিতে হবে যে নাকি আপনার অগ্রগতির ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে না, বরং সে আপনাকে সাপোর্ট করবে এবং সে আপনাকে ফ্যাসিলিটেট করবে। যেই পরিবার আপনাকে বাধা সৃষ্টি করবে, বা যেই স্বামী বা ইভেন মানে আদার ওয়ে অ্যারাউন্ড, যেই স্ত্রী বাধা সৃষ্টি করবে, সেই ক্ষেত্রে কিন্তু জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে ওই সিদ্ধান্তর ব্যাপারে একটুখানি চিন্তা করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, আমি বলবো যে একটা বাউন্ডারি সেট করা খুব ইম্পর্টেন্ট। যে একটা মহিলা কিন্তু তার খালি কাজ কেয়ার গিভার না, একটা সন্তানের লালন পালন কিন্তু ইটস এ ডুয়েল রেসপন্সিবিলিটি। এটা খালি স্ত্রীকে করতে হবে এবং স্বামীকে করতে হবে না, আবার তার পরিবারকে করতে হবে না, সেটা কিন্তু না। একটা সংসারকে সাফল্যের দিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু স্বামী স্ত্রীর ইকুয়াল পার্টিসিপেশনের প্রয়োজন। আর একই কথা, লেটস হ্যাভ ভেরি হাই ওয়ার্ক এথিক্স। ওয়ার্ক এথিক্স ভালো থাকবে। আমি ডালিয়ার সাথে ওটা বলবো যে আমরা অনেক সময় মেয়েরা আমাদের এত কাজের ব্যস্ততা এবং যেহেতু আমাদের অনেক মাল্টিটাস্কিং করতে হয়, আমরা আমাদের নিজেদের খেয়াল রাখি না। শরীর সুস্থ রাখা, নিয়মিত এক্সারসাইজ করা, ব্যালেন্স ডায়েট করা, মেন্টাল হেলথের দিকে মনোযোগী হওয়া, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর সাকসেস। নিশ্চয়ই। চৌধুরী সায়মা ফেরদৌস। আপনারা তো বললেনই, আমি তার সাথে জাস্ট কয়েকটা জিনিস যোগ করতে চাই। আমি মেয়েদেরকে বিশেষত বলতে চাই, তার পাশাপাশি ছেলেদেরকেও,
ব্যালেন্সিং ওয়ার্ক ফ্যামিলি যে কনসেপ্টটা আমরা বলি, এই ব্যালেন্স শব্দটা একটা মিথ। এখানে বললে মনে হয় 50-50, বাট আদতে ব্যাপারটা কিন্তু তা না। যেটা আপা বললেন সেখানে আমি বলি যে মেক ইউর ওমেন, প্লিজ মেক ইউর পার্টনার আর রিয়েল লাইফ পার্টনার হু আন্ডারস্ট্যান্ডস ইউ, এবং এটা ডিসকাশন থ্রুতেই আসে। এই ডিসকাশনটা কন্টিনিউয়াস প্রসেস, দের ইজ নাথিং কল হ্যাপিলি এভার আফটার, ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। ফ্যামিলি সিস্টেমটা, নেটওয়ার্কটা, ফ্যামিলি রেইজের জন্য সাপোর্ট সিস্টেমটা ডেভেলপ করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী হতে হবে। মেয়েরা যেটা হয় লেখাপড়ার পরে সামহাও আমি মনে করি অনেক ক্ষেত্রেই তারা তাদের অধ্যবসায়টা ছেড়ে দেয়। সো এটা সাধনার বিষয়। নো ইয়োরসেলফ, আপনি কি চাচ্ছেন, যাই চাচ্ছেন সেটা আপনাকে পাওয়ারফুলি করতে হবে, মানে দক্ষতার সাথে। এই দক্ষতার চর্চার বিষয়। 3rd থিং হচ্ছে মেয়েদের এখন বাংলাদেশের এই পরিপ্রেক্ষিতে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে সোশ্যাল বুলিং, সোশ্যাল ট্যাগিং। এবং যারা পেছনে টেনে ধরতে চায় সেখানে খালি পুরুষ না, উইমেনরাও থাকে। সোশ্যাল ট্যাগিং, এই সমস্ত ট্যাগে একেবারেই পাত্তা দেওয়া চলবে না, এগিয়ে যেতে হবে। কে কি বললো না বললো সেটা কান দেওয়া যাবে না। লাস্ট একটা কথা যেটা বলি আমি, সেটা হচ্ছে আমার কম্পিটিশন, নারীর কম্পিটিশন যেন আরেকজন সে নিজেই হয়, নারী পুরুষ কেউ না, জেন্ডার না। কর্মদক্ষতায় আমি যদি এগিয়ে থাকতে চাই, স্কিল ডেভেলপমেন্ট কোনো শেষ বলে কিছু নাই, কন্টিনিউয়াস লার্নিং, সেলফ ডেভেলপমেন্টে এগিয়ে যেতে হবে। নিশ্চয়ই নারী পুরুষ সকলে মিলে এই পৃথিবীকে আনন্দময় একটি জায়গা করে গড়ে তুলব, সেই প্রত্যাশায়। ভালো থাকবেন সবাই।